if you work more, then you will hear more criticism. আমাদের সম্পদ নিয়ে তারা তাদের দেশ গড়েছে, অথচ আমরা সেই গরিবই রয়ে গেছি। রাজনীতি, সংস্কৃতি কিংবা উন্নয়ন তৃণমূল থেকে জাতীয় হতে পারে, তা ভিন দেশেরও। সমসাময়িক যা কিছুর প্রভাব বিস্তার করে দেশ জুড়ে, যা কিছু পরিবর্তন হয় আলো কিংবা আধারে আমার আপনার নাগরিক জীবনে, তার সব কিছু নিয়ে শনি থেকে সোম থাকছি আপনার সাথে। বঙ্গগঠন, বিশ্বজুড়ে বাংলার কথা। এই মুহূর্তে যারা রয়েছেন বঙ্গকথনের সঙ্গে, যারা দেখছেন বঙ্গকথনের নিয়মিত আয়োজন সাম্প্রতিক, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া নানান ঘটনার ভেতর থেকে আলোচিত বিভিন্ন ইস্যু নিয়ে, যে ইস্যুগুলোর প্রভাব নানানভাবে এই অঞ্চলের মানুষের সাথে বা এই অঞ্চলের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রতি শনি থেকে সোমবার পর্যন্ত। এবং এই আলোচনায় আলোচক হিসেবে যারা অংশ নেন, তারা এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের তাদের অভিজ্ঞতা, তাদের পর্যবেক্ষণ, তাদের মতামত আমাদের সঙ্গে তারা ভাগাভাগি করে নেন। আমাদের আজকের সাম্প্রতিকের যে আলোচনা, এই আলোচনায় আমরা আলোচক হিসেবে পেয়েছি উত্তরাঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ এবং সাংবাদিকতায় বলা চলে যে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, সিনিয়র সাংবাদিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান জনাব হাসিবুর রহমান বিলুকে আমরা আজকে আমাদের আলোচনায় পেয়েছি। একই সঙ্গে আমরা এই অঞ্চলের আরেকজন প্রবীণ রাজনীতিবিদকে পেয়েছি, প্রবীণ জনপ্রতিনিধিকে পেয়েছি, জনাব আমিনুল ফরিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জনাব আমিনুল ফরিদ এবং হাসিবুর রহমান বিলু, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা মূলত চেষ্টা করি যে বিষয়গুলো নিয়ে আমাদের এক ধরনের সম্পৃক্ততা তৈরি হয় নাগরিক হিসেবে বা এই অঞ্চলের মানুষ হিসেবে, দেশের কিংবা দেশের বাইরের সেই আলোচিত বিষয়গুলো নিয়ে কিংবা স্থানীয় ইস্যু নিয়ে আমরা একটু আলোচনা করবার চেষ্টা করি, এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা এই অঞ্চলের মানুষের মতামত বা এই অঞ্চলের মানুষের যে কণ্ঠস্বর, সেটিকে আমরা একটু সবার মাঝে প্রকাশ করতে চাই। আমরা শুরুতেই আজকে একটি আলোচিত যে বিষয় নিয়ে একটু শুরু করতে চাই, বিলু ভাই আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমাদের দেশে দীর্ঘদিন ধরেই বিশেষ করে ভারতীয় যে টেলিভিশন চ্যানেলগুলো ছিল, স্যাটেলাইটে আমরা স্টার জলসা, জি বাংলা কিংবা অন্যান্য যে ভারতীয় কিংবা ভারতের হিন্দি যে চ্যানেলগুলো ছিল, বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার গত শুক্রবার থেকে আমরা বন্ধ দেখছি, যেটি বিভিন্ন কেবল অপারেটর এক এক করতে করতে সারা দেশে মোটামুটি তারা বন্ধ করে ফেলেছেন গতকালকের মধ্যে। এই যে বিষয়টি দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের টেলিভিশনের যারা মালিক সংস্থা রয়েছে, অ্যাডকো রয়েছে কিংবা কোয়াবের যারা নেতারা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন যে এগুলো বন্ধ হওয়া দরকার, বিশেষ করে বিজ্ঞাপন সহকারে যে চ্যানেলগুলো চলছিল এতদিন, এবং আমাদের কিন্তু দর্শকদের একটা বড় অংশের সম্পৃক্ততাও গড়ে উঠেছিল। সেই জায়গায় সরকারের এই সিদ্ধান্তটা যখন কোয়াব বাস্তবায়ন করছে, কেবল অপারেটরদের সংস্থা বাস্তবায়ন করা শুরু করলো, তখন এটার ফলাফল আপনি কেমন প্রত্যাশা করছেন বা আপনার পর্যবেক্ষণটা কি, যে এটা আমাদের জন্য কতখানি ইতিবাচক হবে? আমি কিন্তু মনে করি যে এটা পুরোপুরি একটা ইতিবাচক উদ্যোগ। বিশেষ করে সরকারের যে উদ্যোগ, তাকে যে সহযোগিতা করছে, দুটাকে আমি ইতিবাচক হিসাবে দেখছি। এই কারণে যে আমার দেশের বাইরে বেশ কয়েকটি দেশে যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে আমি দেখেছি যে বাংলাদেশের চ্যানেল দেখার জন্য আলাদা পে করতে হয়। এখানেও কোনো বিদেশি চ্যানেলের পে করতে হয়, কিন্তু সেখানে আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশের চ্যানেলের প্রতি এক ধরনের বৈষম্য ভাব আমি লক্ষ্য করেছি। এটা প্রতিবেশী দেশগুলোতে আমি গিয়েও দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে আমাদেরকে পিছনে রাখার একটা চেষ্টা ছিল, আমাদের সংস্কৃতি, আমাদের যে উদ্ভাবনী, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে পিছনে রাখার একটা চেষ্টা ছিল। তার চেয়ে বড় যে একটা বড় বিষয় ছিল, সেটি হলো যে বাংলাদেশি চ্যানেলগুলো, বিশেষ করে যে টেলিভিশন চ্যানেলগুলো এখন প্রোগ্রাম দেখায়, নিউজ দেখায়, তাদের যে বিজ্ঞাপনের যে জায়গাটা, সেটাও কিন্তু সংকুচিত, বিজ্ঞাপনের বাজারটা সংকুচিত হয়েছে। এবং এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে স্টার জলসা বা স্টার মুভিতে আমরা কি দেখছি, ইন্ডিয়ান কোনো চ্যানেলের বিশেষ কিছু প্রোগ্রামে আমরা যা দেখি, সেটা হলো শাশুড়ি ননদের ঝগড়াঝাঁটি অথবা বৌমার সাথে শ্বশুরের ঝগড়াঝাঁটি, মানে এক ধরনের অসুস্থ কিছু বোধহয় গণমাধ্যমের মধ্যে দিয়ে আমাদের ভেতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। এর ফলাফলও কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গায় দেখেছি যে কি শাড়ি যেন ছিল, এটার নামটা আমি ভুলে গেলাম, এই জামা বা এটা না পাওয়াতে বাংলাদেশের একজন মেয়ে আত্মহত্যা করেছে। কেন এই ধরনের খারাপ জিনিস আমরা গণমাধ্যমে নিয়ে আসবো, যেটি
বলা হয় গণমাধ্যম একটা রাষ্ট্রের জন্য স্তম্ভ, যেটি মানুষকে শিক্ষিত করে, মানুষকে জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে, সেইখানে এই ধরনের ঝগড়াঝাটি কেন শেখাবো? একটা গণমাধ্যমের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়কে সামনে রেখে সেটাকে ব্যবহার করে, এটা আমি মনে করি গভর্নমেন্টের খুব সঠিক সিদ্ধান্ত হয়েছে। এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারকে যদি প্রয়োজনে আরও কিছু কঠোর অবস্থায় যাওয়া দরকার হয়, আমি মনে করি সেইখানটা তো সরকারের যাওয়া উচিত। এবং সবচেয়ে বড় যে সহযোগী আমাদের যে কেবল অপারেটর ভাইরা, তাদেরকেও আমি অভিনন্দন জানাই যে তারা বাংলাদেশ সরকারের এই উদ্যোগটাকে তারা সহযোগিতা করছে। একই সাথে আমাদের যে দেশীয় চ্যানেলগুলো, সেটাকে রক্ষার ক্ষেত্রে তারা একটা ভালো ভূমিকা রাখছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি যেন কন্টিনিউ করে, মানে কার্যকর থাকে, এইটা আমার দাবি থাকবে সরকারের সাথে। একই সাথে সরকারের এই যে উদ্যোগ, সেটিকে যেন যারা কেবল অপারেটর রয়েছে তারা সবসময় সহযোগিতা করে, এটা আমি চাইব। অনেকের কাছে মনে হবে যে গণমাধ্যম বন্ধ করে দিয়ে কি করে, কিন্তু আমি তো মনে করি গণমাধ্যম যদি আমার জন্য ক্ষতির কারণ হয়, যে গণমাধ্যম আমার ক্ষতি করবে, আমার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে, সেটা তো আমি গণমাধ্যম বলবো না। এটা একটা আত্মহত্যার হাতিয়ার হতে পারে, একটা হত্যার হাতিয়ার হতে পারে। তো এটা আসলে গণমাধ্যম হতে পারে না। আমি ইন্ডিয়ান চ্যানেলের বিশেষ কিছু প্রোগ্রাম কয়েকবার দেখছি, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ঝগড়াঝাটি শেখানোর প্রোগ্রাম আসলে। তো এটা সরকারকে অভিনন্দন যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন এবং এটাকে খুবই ভালো একটা উদ্যোগ। আরও আগে হলে হয়তো ফলাফলটা আমরা আরও ভালো পেতাম, কিন্তু দেরিতে হওয়ার পরও আমি মনে করি এটা চমৎকার উদ্যোগ নিয়েছে এবং এটা আমাদের বাংলাদেশি চ্যানেলের জন্য কাজে লাগবে, আমার পরিবারকে সুস্থ রাখার জন্য কাজে লাগবে, বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমরা মনে করি যে উদ্যোগটা, যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বা যে কার্যক্রম, এটা অব্যাহত থাকবে। আমি একটু ফরিদ ভাইয়ের কাছে এই বিষয়ে যেতে চাই যে এক ধরনের কিন্তু একটু আগেও যা আমরা আলোচনা করছিলাম যে বিদেশি চ্যানেলের সঙ্গে আমাদের জনগণের, বিশেষ করে যদি আমরা বলি যে পুরুষেরা সাধারণত দেখা যাচ্ছে যে বাইরে কর্মক্ষেত্রে নানান কারণে ব্যস্ত, কিন্তু আমরা নারীদের ক্ষেত্রে দেখি, বিশেষ করে যদি স্টার জলসা বা জি বাংলার কথা বলি, যে এমন হয়েছে পরের দিন রিপিট দেখার জন্য উনি সমস্ত সংসারের কাজ ফেলে গিয়ে দেখছেন। শিশুদের উপর এক ধরনের প্রভাব পড়ছে। সেই জায়গায় বিলু ভাই যেমন বলছিলেন যে একটা কার্যকর উদ্যোগ দেরিতে হলেও আমাদের জন্য ভালো, কিন্তু এটা কতদিন আসলে কার্যকর থাকবে আপনার কাছে কি মনে হয়? এর আগেও কিন্তু একবার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা নানান কারণে কিন্তু আর পারা যায় না। আমরা সপ্তাহখানেক পরে আবার কিন্তু চ্যানেলগুলো ফিরে এসেছিল। এইবার আসলে আপনি কতটুকু আশাবাদী যে এটি কার্যকর থাকবে, এই সিদ্ধান্তটি? না, ইতিমধ্যে তো আমরা আকাশ সংস্কৃতিতে এখন মুক্তবাজার অর্থনীতি, মুক্ত আকাশ নীতি, মুক্তবাজার অর্থনীতি চালু রেখে এই আকাশ নীতির বাস্তবায়ন সরকার কতটুকু করতে পারবে, এটা আমি খুব সন্দিহান। এটা কারণ আছে, এটা প্রথম থেকেই আপনার এটাতে প্রতিরোধ করা উচিত ছিল আমাদের সরকার, তথ্য মতে। কারণ ইতিমধ্যেই আমাদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় মূল্যবোধের যা ক্ষতি হয়ে গেছে, সেটা আসলে পূরণ হবার নয় আমাদের সমাজে। কারণ আমাদের ধরে নেপাল বাংলা, ওপার বাংলা, আমাদের কিছু ভাষা, আমাদের কিছু সংস্কৃতি, আমাদের কিছু মূল্যবোধ, এগুলো থাকলে গোটা ইন্ডিয়ার কালচারের সঙ্গে আমাদের কিন্তু একটা যোজন যোজন দূরত্ব রয়েছে। কিন্তু এই চ্যানেলগুলোর মধ্য দিয়ে আমাদের যে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, নৈতিক, পারিবারিক যে মূল্যবোধগুলো, এটা দারুণভাবে আঘাত এসেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, সেখানে এখন তারপরে আমি এটা সাধুবাদ জানাই সরকারকে, সরকার এই ব্যবস্থা নিলেন, কিন্তু এটা দেখার বিষয়, এটা আসলে কতদূর স্থায়ী, সাস্টেইন করে আর কি, এটি দেখার বিষয় রয়েছে। আর এর সঙ্গে তো কিছু আপনার আমাদের কোয়াপ বলেন বা আমাদের তথ্য মন্ত্রণালয়ের সরকারের রাজস্বের বিষয় কিছু রয়েছে, সেগুলো আমি মনে করি ইতিবাচক দিক। তবে আমি মনে করবো যে সরকার আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় মূল্যবোধ, দেশীয় সামাজিক ব্যবস্থা ধ্বংস হয় আকাশ সংস্কৃতিতে, এটা ভবিষ্যতে আরও বেশি যত্নবান হওয়া এটি প্রয়োজন রয়েছে বলে আমি বিশ্বাস করি। ফরিদ ভাই, এর সঙ্গে আমি আরেকটা বিষয় আপনার কাছে যেতে চাই, বিষয়টি নিয়ে বিলুয়ের কাছেও আসবো, তার কাছে অভিজ্ঞতাগুলোও শুনবো। একটু আপনার কাছে জানতে চাই যে তথ্য অধিকার আইন 2009-এ তথ্য অধিকার আইন বাস্তব পাশ হয়েছে সংসদে, এবং সেটি নিয়ে কিন্তু আমরা বারবারই দেখি যে সরকারের পক্ষ থেকে সবসময় ইতিবাচক বলা হয়। গণমাধ্যম নিয়ে কথা উঠলে বা তথ্য নিয়ে কথা উঠলে, যে এখন আমরা তথ্যের অবাধ প্রবাহ রয়েছে, আমরা চাইলেই মানুষ তথ্য পায়, তথ্য অধিকার আইন করা হয়েছে। কিন্তু আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, মানুষের সঙ্গে আপনি সম্পৃক্ত, নানান তথ্য নিয়ে কিন্তু আপনাকেও কাজ করতে, আপনার বক্তৃতাতেও আমরা অনেক তথ্য পরিসংখ্যানও আমরা দেখি। আসলে কি আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশে কি তথ্য পাওয়াটা খুব সহজ? এই আইনের পরে কি সহজ হয়েছে, নাকি আইনের বেড়াজালে কঠিন হয়ে গেছে? আইনের বেড়াজালে তো কঠিনই বলা যায়। তথ্য অধিকার আইন থাকলে তাহলে রোজিনা ইসলাম কিভাবে আসলে গ্রেপ্তার হলো, তাই না? রোজিনা ইসলাম তো করোনায়
আপনার দুর্নীতি, ঘুষ, স্বাস্থ্য খাতের লুটপাট, দুর্নীতি। স্বাস্থ্য খাতে লুটপাট, সাবরিনা শাহেদ, হ্যাঁ, এই ধরনের আমলাদের মধ্যে হচ্ছে, আমলাদের মধ্যে সাবরিনা শাহেদ রয়েছে। 1 কোটি আরো দেবো, আরো লাগলে আরো দেবো। লাগলে আরো দেব। এই যে বিষয়গুলো, সেগুলি তথ্য অধিকার আইনেই তো পাওয়ার কথা ছিল। তারপরে আমরা দেখলাম উপরন্ত হেনস্থা হলো, তাকে গ্রেপ্তার করা হলো। এরকম আরো অনেক উদাহরণ দিতে পারবো, যে সেটি বড় বিষয় না। আমি একটা ছোট্ট কথা বলি, দেখেন সরকার অনেক কিছুতেই বৈধ করেছে। আমি মাদকের কথাই বলি, আমাদের এখানে লিকার আছে, ফরেন লিকার আছে, যেটা আমরা বিদেশি মদের দোকান বলি, যে এখানে আমাদের দেশি মদের দোকান আছে। তাদের যারা মদ খাবে সরকার লাইসেন্স দিয়েছে। ওইখানে কে মদ, আপনি বন্দুকের দোকান আছে, বন্দুকের দোকানে আমার বন্দুকের লাইসেন্স আছে, আমি গুলি পাবো। আপনার বন্দুকের লাইসেন্স নেই, আপনি বন্দুকের দোকানে গেলে গুলি পাবেন না। তাহলে এখানে তো আপনি দিয়ে রাখছে, আপনার এখানে প্রায় 2000 লাইসেন্স আছে। বগুড়ায় আপনার 2000 মানুষ আপনার খায়, আপনি মদ পান করে। আপনি সেখানে আপনি দেখেন, আমি অভিযোগ দিয়েছিলাম মাদক অফিসে, যে মৃত মানুষ, তাদের ভোটার আইডি কার্ড, নাবালক বাচ্চা যারা খায় না, তাদের নামে লাইসেন্স নিয়ে বরাদ্দ নিয়ে আসছে, এবং এগুলির বিরুদ্ধে ব্যবস্থা আমি পাইনি, কোনো চিঠিও পাইনি, কোনো কিছু না। এবং এটি তো তথ্য জানার অধিকার আছে, আমি নাম না জানি, কিন্তু কত সংখ্যা এটা খায়। হ্যাঁ, আমি মদের লাইসেন্স আছে, আমি মদ খাবো, আমি পারমিট দেখাবো, আমি আমার অ্যালোকেশন নিয়ে আসবো, 1 লিটার হোক 2 লিটার হোক, হয় না? এগুলি তথ্য অধিকার আইন যেটি করেছে। আমি এটা খুব ক্ষুদ্র একটা স্থূল উদাহরণ দিলাম। অফিস আদালতে ধরেন প্রজেক্টে কাজ হচ্ছে, একটা প্রকল্প হচ্ছে, সেই প্রকল্প ধরেন 50 লাখ টাকার বা 1 কোটি টাকার একটা প্রজেক্ট। কি বলেছে? যে প্রকল্পে বলেছে যে সেই প্রকল্পর নাম থাকবে, কাজের সময়সীমা উল্লেখ থাকবে, প্রকল্পের প্রাক্কলিত ব্যয় উল্লেখ থাকবে, সমস্ত কিছু উল্লেখ দিয়ে আপনার এখানে জনসাধারণের জন্য একটা সাইন করে। আপনি বলেন তো, সিটিজেন চার্টার, বগুড়া পৌরসভায় এলজিডির কাজ হচ্ছে, রোড অ্যান্ড হাইওয়েজের কাজ হচ্ছে, পৌরসভার কাজ হচ্ছে, আপনার কোনো প্রজেক্টে এরকম কোনো সাইনবোর্ড আমরা দেখতে পারি? এটা পারি না। কিন্তু এটা সরকারের যে গভর্নমেন্টের যে আপনার নীতিমালা রয়েছে আপনার অবকাঠামো উন্নয়নের, সেটা অবকাঠামো উন্নয়নের নীতিমালার মধ্যে এটি রয়েছে। এটা কিন্তু তথ্য দিয়ে, তারপরে এটা একটা তথ্যের অধিকারই বলা যায়। একটা কাজ হচ্ছে, কিসের কাজ হচ্ছে? 150 শ্রমিক কাজ করছে, রাস্তা বন্ধ করে কাজ হচ্ছে, সেইটা একটা সাইনবোর্ড থাকবে না? আপনি যান বগুড়া পৌরসভা, এলজিডি, এগুলো কাজ হচ্ছে, কোথায় কোন সাইনবোর্ড আছে? এরকম আরো অনেক। আমি আইন শৃঙ্খলার বিষয়ে বলি, আপনি দেখেন আইন শৃঙ্খলার বিষয়ে আমাদের যেটা বলি, আমাদের প্রিন্ট মিডিয়াতে এসছে যে বগুড়াতে গত 5 বছরে 500 খুন হয়েছে, আপনার একদম দিয়ে আসলো। এইটি তো আমাদের জানার অধিকার রয়েছে, আমরা কতটি চার্জশিট হলো, কতজন আপনার গ্রেপ্তার হলো, বিচার প্রক্রিয়া একের পর এক খুন হচ্ছে। আপনার কোন খুনির দৃষ্টান্তমূলক শাস্তি আছে? আপনি বলেন। আপনি সেই তথ্যটা আমি চাইতেই পারি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, সেই তথ্যটা আমি চাইতেই পারি আদালতের কাছে, আমি আমার অ্যাটর্নির কাছে, আমি আমার পিপির কাছে। সেগুলি তো নাই আপডেট। এই জবাব এখন এটা আমার কাছে যেটা মনে হয়েছে, তথ্য অধিকার আইন সেটা করলেই হবে না। এটা দেশের গণতন্ত্র, সুশাসন, সেগুলি স্থায়িত্বের উপরে ওইগুলি নির্ভর করে। একটা গণতান্ত্রিক পরিবেশে ঘুষ, দুর্নীতি, লুটপাট, তার বিরুদ্ধে কথা বলা, এটা হচ্ছে গণতন্ত্রের ভাষায় রাষ্ট্রবিজ্ঞানীরা বলে যে এটা হচ্ছে গণতন্ত্রের সর্বোচ্চ দেশপ্রেমিক দায়িত্ব কর্তব্য। আমরা সেই দেশপ্রেমিক দায়িত্ব কর্তব্য পালন করতে আমরা দেখছি না তো, বা যারা আমরা করছি তারা পদে পদে আমরা হয়রানি হচ্ছি, আমরা সভা সমাবেশ করতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, কিংবা সভা সমাবেশে হামলার শিকার হচ্ছে তো এগুলো। এখন ধরেন বাংলাদেশে যদি একটা রাজনৈতিক দলের প্রধান নেত্রী 2 কোটি টাকা আপনার আত্মসাতের অভিযোগে যদি তার জেল হয়, কারাদণ্ড হয়, হাওয়া ভবনের যদি আপনার তার লুটপাটের কাহিনীর জন্য দণ্ডিত হতে হয়, বাংলাদেশ ছেড়ে যদি ইংল্যান্ডে থাকতে হয়, যে বাংলাদেশের এই গণতান্ত্রিক ব্যবস্থায় যারা আপনার হতে পারে, একজন পিয়নের 650 কোটি টাকা থাকতে পারে, ছাত্রলীগের 2 নেতার নামে আপনার গোপালগঞ্জে আপনার সেখানে 2 ভাইয়ের নামে 2000 কোটি টাকা থাকতে পারে, একজন হচ্ছে বন্দরের টাইপিস্টের নামে আপনার আপনার স্বাস্থ্য বিভাগের ড্রাইভারের নামে এত কোটি টাকা থাকতে পারে, তাহলে এগুলি পিয়ন পাইক পেয়াদার যদি এত কোটি কোটি টাকা থাকতে পারে, তাহলে বাংলাদেশে, আমি হলমার্কসের কথা বাদই দিলাম, আপনার যেগুলি
আমাদের প্রধান বিচারপতি তার আপনার ফার্মার্স ব্যাংক থেকে টাকা লোপাটের বিচার হচ্ছে, রায় হবে আগামী মাসে, রায় হয়ে যাবে। এত কিছু যদি হতে পারে, আমরা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে এর মধ্যে যেগুলি দুর্নীতি লুটপাটের কাহিনী আমরা দেখছি, সেগুলি তো কোনো দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেখছি না, কোনো ব্যবস্থা গ্রহণ আমরা দেখছি না। সে কারণেই এত কিছুর মধ্যে একটা আপনার তথ্য অধিকার আইন বলেন, নিশ্চয়ই আমি একটা অফিসে যে কোনো তথ্য চাইলে একটা যদি আমাকে মৌখিকভাবে না দেয়, আমি ফর্ম পূরণ করে আইনগতভাবে আমি পাওয়ার অধিকার রাখে, কোনো অফিস আপনার এগুলো দেয় না। আপনি বলেন এই কোভিডে মানুষকে সাহায্য দিল, আমরা দাবি জানিয়েছিলাম যে যারা প্রণোদনা পেল, সেই প্রণোদনা ক্ষুদে ব্যবসায়ী, সরকার তো দিয়েছে, হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে, কিন্তু কে পেল সেটা কোনো উন্মুক্ত স্থানে টাঙানো হয়েছে? ডিসি অফিস, উপজেলা অফিস, সমাজসেবা অফিস, ওয়ার্ড অফিসে বলেন। তাহলে একটা মানুষ যে প্রথম প্রণোদনায় যে পেয়েছে, দ্বিতীয় প্রণোদনায় তার পাওয়ার কোনো সুযোগ নেই। সেখানে ক্যাটাগরিক্যালি বলা হয়েছে, নাপিতদের কথা বলা হয়েছে, ক্ষুদে ব্যবসায়ীদের কথা বলা হয়েছে, ফুটপাতের ব্যবসায়ীদের কথা বলা হয়েছে, শ্রমিকদের কথা বলা হয়েছে, যারা কর্ম হারিয়েছে। আমরা দেখেছি এই প্রণোদনার টাকা স্থানীয় জনপ্রতিনিধিরা, তাদের যে বাহিনী রয়েছে, তাদের যে লোকজন রয়েছে, তাদেরকে এটা দিয়েছে। সে কারণেই আপনার এটা তথ্য অধিকার আইনেই বলেন, কিংবা আমরা সমাবেশ করেই বলেছি, আমরা এই লিস্ট কোথাও টাঙানো হয়নি, এটা মানুষের জানার অধিকার। এরকম তাই না, আপনার এই কোভিডের মধ্যে আরো কিছু আপনার ঘটনাগুলো রয়েছে যেগুলো তার মানে তথ্যের অধিকার আইন সরকার না, আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে। আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আপনার বয়স্ক ভাতা রয়েছে, বিধবা ভাতা রয়েছে, আপনার মাতৃদুগ্ধ ভাতা রয়েছে, হ্যাঁ, এরকম অনেক ভাতা রয়েছে। এই নিয়ম কি? নিয়ম সমাজসেবা অফিসার, স্থানীয় প্রতিনিধি থাকবে, মাইকিং করবে, লোকজন রাখবে। বয়স্ক ভাতা অধিক দরিদ্র, অধিক বয়স্ক, তাদেরকে সিলেকশন করবে। বিধবা ভাতা যারা একদম অধিক, যারা গরিব, যাদের প্রয়োজন, তাদের সিলেকশন করবে। আমরা তো এই সিস্টেম আমরা দেখি না। গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে, আপনার একটা কমিটি করে দিয়েছে ওয়ার্ড পর্যায়ে। এই আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো নিয়মই পালন করা হয় না, কোনো ওয়ার্ডে দিচ্ছে। আপনার আমাদের যেখানে সমাজসেবা যে ব্লকের অফিসার রয়েছে বা কর্মকর্তা রয়েছে, ফিল্ড কর্মকর্তা রয়েছে, তাকে লিস্ট ধরে দিচ্ছে, ওই অনুযায়ী ওই লিস্ট জমা দিচ্ছে। যে সমাজসেবা অফিসার তারা দায়িত্ব মনে করে, কিছু কিছু জায়গায় উনি এসে করছেন, যেমন বগুড়া সদর আমি জানি নুর ইসলাম সাহেব, উনি কিছু জায়গায় করেন, আবার চাপের সম্মুখে করতেও পারেন না। সরকারি নিয়ম রয়েছে, কিন্তু সেই নিয়মের কোনো বাস্তবায়ন নাই। ঠিক তদ্রুপ তথ্য অধিকার আইন, এটা আমাদের রয়েছে, কিন্তু আমাদের জনগণের স্বার্থে, সমাজের স্বার্থে, অধিক তথ্য প্রবাহের স্বার্থে আমাদের জানার অধিকার যেটা, সেটি আমরা এখান থেকে পূরণ হচ্ছে, এবং সেটার একমাত্র কারণ সুশাসন এবং গণতন্ত্রের অনুপস্থিতি। আমি এটা গণতান্ত্রিক ব্যবস্থার অনুপস্থিতি। ফরিদ ভাই, আপনার কাছে আবার আসবো। আমি একটু তথ্য অধিকার আইন নিয়ে একটু বিলু ভাইয়ের কাছে যেতে চাই। বারবারই বলছিলাম যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি নিশ্চয়ই অসংখ্যবার আমরা জানি যে আপনি এই আইনের মধ্য দিয়ে তথ্য চাইবার বা তথ্য পাবার একটা চেষ্টা করেছেন। কি মনে হয়েছে আসলে যে তথ্য অধিকার আইন নিয়ে আসলে যতখানি বলা হয় যে এর মধ্য দিয়ে তথ্য পাবার পথ সুগম হয়েছে, আসলে কি সহজ হয়েছে? মানে আপনার অভিজ্ঞতাটা কি বলে? প্রথম বিষয়ে আমি একটু বলে রাখি যে এটা হলো গণমানুষের একটা আইন, এটা কিন্তু সাংবাদিকদের জন্য আলাদা করে কোনো আইন না। এই আইন যে কোনো বাংলাদেশের একজন পথের ভিক্ষুক থেকে শুরু করে যে কেউ এই আইনের আওতায় তথ্য পেতে পারে। আমি ধরে নিলাম যে তথ্য পাচ্ছে এখন, তাহলে আপিল অথরিটিগুলো কেন থাকবে? তথ্য পাচ্ছে না বলে আপিল করার যে জায়গা, এটা তৈরি করতে হয়েছে, পাচ্ছে না কথা। এবং আমি এই প্রোগ্রামের বোধহয় আধা ঘন্টা 45 মিনিট আগে আমি সরকারি দুজন কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়ে এসেছি। কোভিডের সময় এই তথ্য আমার কাছে আসছে, কোভিডের সময় যারা কাজ করছে তাদের বেতন দেওয়া হয়নি, পয়সা পায়নি তারা, সরকারের যে প্রণোদনা। আবার যারা কোভিডের সময় আসেই নাই তার কর্মস্থলে, তাদেরকে পেয়েছে। এবং আমি এই চিঠিটা একটু আগে দিয়ে আসলাম। আমি জানি না চিঠির উত্তর কি আসবে। যদি এটা হয় তাহলে এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক হবে। যারা জীবন বাজি রেখে এই সময় কাজ করছে, এখন কোভিড নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়েছে, চিকিৎসকরা এখন অনেক কিছু বুঝে ফেলছে কোভিডের চিকিৎসার ব্যাপার। শুরুতে কিন্তু এরকম ছিল না, কেউ জানে না যে সে হাসপাতালে গিয়ে ফিরে আসতে পারবে কিনা। সেই অবস্থায় যারা প্রাণ বাজি রেখেই বলা যায় যে চিকিৎসা দিচ্ছে আমাদেরকে, আপনাদেরকে, সহযোগীদেরকে, তাদের যদি পয়সা না পায়, সেটা আমাদের মতো সাংবাদিকদের দেখায় নৈতিক দায়িত্ব আমি মনে করি, এবং আমি এটা দেখতে চাই। আরেকটা বিষয় হলো যে যখন এই আইনটা তৈরি করা হয়, তখন উত্তরবঙ্গ থেকে আমাকে ডাকা হয়েছিল যে আসলে সাংবাদিকদের কীভাবে এই আইনটা সহযোগিতা করতে পারে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সেখানে কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করেছি, কিছুটা তারা নিয়েছে। তো আমি যেটা দেখেছি, তথ্য অধিকার আইন হওয়ার আগে
আমরা যাই কিছু পাইতাম সেটি ব্যক্তিগত সম্পর্কের পর্যায়ে দিয়ে পাইতাম। এখানে একটা সুবিধা আমাদের হয়েছে যে কেউ যদি কোনো তথ্য হাইড করার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা হয়তো কৌশলে নেওয়ার একটা বিধান করতাম বা চেষ্টা করতাম। এখন সেখানে একটা আইন হয়েছে যে আমি কিছুদিন আগে এক জায়গায় একটা তথ্য চাইছিলাম একটা সরকারি কর্মকর্তার কাছে, নির্বাচনের সময় তার ব্যয় হয়েছে কিভাবে। তো সেই কাগজটা আমি রেখে দিছি, এটা হয়তো কোনোদিন বাংলাদেশের কাজে লাগতে পারে, নাও লাগে। তিনি বলছেন তার অফিসে এই সংক্রান্ত কোনো তথ্য নাই, কিন্তু নাই, এবং সেটা রিটেন আছে আমার কাছে, তথ্য নাই। এবং মজার ব্যাপার যে সেই সময় ব্যয় করা হয়েছিল হিউজ অ্যামাউন্ট অফ মানি, যেটি নির্বাচনী ব্যয়ের মধ্যে ঢুকানো হয়েছে। তো আমি ওই জায়গাটাতে বলতে চাচ্ছি যে যদি তথ্য অধিকার আইন সম্পর্কে সব সরকারি কর্মকর্তা উদার হইতেন, আমরা স্লিপ দেওয়ার সাথে সাথে তারা দিতেন, অথবা বলতেন যে ভাই আমার কাছে এটা নেই, আপনি একটু ওনার কাছে যান, আমি বলে দিচ্ছি, তাহলে বুঝতাম যে সরকারি কর্মকর্তাদের সহযোগিতার জায়গাটা এই আইন প্রণয়নের পর অনেক বেশি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যখনই কোনো দুর্নীতির খবর আমরা আনতে যাচ্ছি তখনই কিভাবে সাপ্রেস করা যায়, সেকেন্ড থার্ড জায়গাগুলো দেখানো হচ্ছে, আবার একসময় ঘুরে এসে বলছে এটা তথ্য নাই। তখন আমাদের কি করতে, আপিল অথরিটির কাছে যেতেছে, নিয়ে একদম কমিশন পর্যন্ত যেতেছে। বগুড়া থেকে একটা লোক কমিশনে যাবে তথ্য আনার জন্য, এটা কতটা কষ্টকর, কতটা ব্যয়বহুল। আমার অফিস হয়তো বা আমার অফিস করে, কিন্তু অনেক অফিস আছে যারা এটা এফোর্ড করতে পারে, নাও দিতে পারে। সুতরাং এইটা আপিল অথরিটিটার কাছাকাছি যদি এরকম হচ্ছে যে আপিল অথরিটিকেই এটা নিশ্চিত করতে হবে তথ্য দেওয়ার জন্য, কোন কোন জায়গায় পারলো না সেটা তারা ক্লিয়ার করে দেবে, কিন্তু আপিল অথরিটিকে ডেফিনিট দিতে হবে, সেই ব্যবস্থা তারা করবে। তাহলে আমি মনে করি যে একটু জায়গা তৈরি হতো। আর এই আইনটা আমি আবারও বলছি, এটা সাংবাদিকদের জন্য আইন না, এটা সবার জন্য আইন, এটা গণমানুষের জন্য আইন, আমাদের গণতান্ত্রিক দেশ। একটু আগে ফরিদ একটা কথা বলছিল তথ্যাধিকার আইন নিয়ে। এখনই যদি আমরা জানতে চাই যে বগুড়া শহরে যে মার্ডারগুলো হয়েছে, যে চার্জশিটগুলো দেওয়া হয়েছে, সেখানে ফাইন্ডিংস কি আছে, পাওয়া যাবে না। আর একটা বিষয় হলো এর মধ্যে ভালো দিকও আছে, কতকগুলো বিষয়ে একেবারে প্রভিডেড করা হয়েছে, কোনোভাবেই তথ্য পাওয়া যাবে না, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন একজন সাধারণ মানুষ চায় বসলো বাংলাদেশ বিমান বাহিনীর কতগুলো, এটা খুব বার্নিং ইস্যু বিলু ভাই, হত্যাকাণ্ডের বিষয়গুলো কোনো রেমেডি নাই, কোনো বিচার নাই। আমি আমার জানা মতে একটা ঘটনা তুমি জানো ফরিদ, যে আজ থেকে প্রায় 14-15 বছর আগে যে মোহন মার্ডার হয়েছে, সেই মার্ডারের সমাবেশে এই মার্ডারের কি রায় হয়েছে, বিচার প্রক্রিয়াটা কোন অবস্থায় আছে, আমি সাংবাদিক হিসেবে হয়তো কিছু জানি, তুমি জনপ্রতিনিধি অথবা রাজনৈতিক লোক হিসেবে অনেক আলোচিত হত্যাকাণ্ড আছে, সেগুলোর খবর নেই। তোমার মোংলা জহুরুলের কথা আমার মনে আছে কিনা, কেটে টুকরা টুকরা করা হয়েছে, সেই ঘটনাগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে নাই। কিন্তু এই তথ্যগুলো যদি ওইভাবেই থাকে সিটিজেন চার্টার হিসেবে, বগুড়ায় এবার এতগুলো মামলায় আমরা চার্জশিট দিই, মানুষ নিক আর না নিক, টাঙ্গায় দিক না, তথ্য তো থাক। আমি যাওয়ার সময় দেখলাম আর এই বছর এতগুলো মার্ডার, এটা তো থাকাই উচিত। এবং আমি মনে করি সভ্য দেশ হিসেবে বাংলাদেশ খুব ভালো জায়গায় যাচ্ছে, আছেও ভালো জায়গায়। তাদের কর্মকর্তাদের একটা দায়িত্ব নেওয়া উচিত তথ্যটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার। এই কৌশল করে যে না ভাই নাই, অমকের কাছে আছে, তমকের কাছে আছে, যান, এটা করে যদি করা হয় তাহলে সরকারের যে একটা সদিচ্ছা, তথ্য অধিকার আইন দিয়ে মানুষকে তথ্য সেবা দেওয়া, তথ্য পরিষ্কার, দুর্নীতি কমানো, সেটা বাধাগ্রস্ত হবে। বিলু ভাই চমৎকার বলেছেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। দর্শক, তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। আপনারা দেখছেন বঙ্গকথনের নিয়মিত আয়োজন সাম্প্রতিক। আজকের সাম্প্রতিক আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন উত্তরাঞ্চলের প্রথিতযশা সংবাদকর্মী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, এবং একই সঙ্গে রয়েছেন বগুড়ার প্রবীণ জনপ্রতিনিধি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। তাদের সঙ্গে আরও বেশ কিছু আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবারও ফিরবো ছোট্ট একটা বিরতির পর। বঙ্গগঠন, বিশ্বজুড়ে বাংলার কথা। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বঙ্গকথনের নিয়মিত আয়োজন সাম্প্রতিক। আপনারা নিশ্চয়ই দেখেছেন এরই মধ্যে আমাদের আজকের আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন উত্তরাঞ্চলের সিনিয়র সাংবাদিক হাসিবুর রহমান বিলু এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা এবার একটু শুরুতেই হাসিবুর রহমান বিলু ভাইয়ের কাছে যেতে চাই। বগুড়া নানান কারণে, আমরা যদি সেই প্রাগৈতিহাসিক সময়ের কথা বলি কিংবা আমরা যদি পুনর্বর্ধনের কথা বলি, প্রায় 3000 বছরের একটি প্রাচীন ঐতিহ্য অঞ্চলে রয়েছে। প্রাচীন একটি বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ এখন আমরা দেখছি, অথচ এই যুগে এসেও যেখানে বাংলাদেশের অনেক জেলাতে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পাইনি। আপনার নিশ্চয়ই মনে আছে 2001 সালে
আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতায় ছিল 96 থেকে 2001-এ, সে সময় সর্বশেষ যে সংসদ অধিবেশন, সেখানে 12টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুমোদন হয়েছিল। এর মধ্যে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগের পরের যে 2008-এর যে টার্মটি, সেখানে এই দুটো জায়গায় মিলিয়ে 12টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 11টি বাস্তবায়ন হয়ে গেছে, রাঙামাটি সহ। শুধুমাত্র বাদ পড়ে গেছে বগুড়া। বারবার কেন বগুড়া বিশ্ববিদ্যালয়ের আলোচনাটি, বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াটি বাদ পড়ার তালিকায় পড়ে যাচ্ছে? আমরা কিছুদিন আগেও কিন্তু দেখেছি যে প্রধানমন্ত্রী নতুন করে পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটি নিয়ে আনন্দ মিছিল দেখেছি আমরা বগুড়াতে, কিন্তু তারপর আবার সব কিছু থেমে যাচ্ছে। বারবার কেন আমরা থামছি? বিশ্ববিদ্যালয়ের দৌড়ে আমরা এগিয়ে যেতে পারছি না কেন? প্রথম একটা বিষয় বলে নেই যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ দিতে চাই। যদিও বলা হয় যে বগুড়া বিএনপির ঘাঁটিটা ঠিক বগুড়ার কোন জায়গায় বিএনপির আছে এটা আমার জানা নেই, যদিও আমি বহু বছর ধরে এই শহরে কাজ করছি। বাস্তব অর্থে যদি তুলনা করা হয়, আমি যেটা দেখতে পাই, আমার এটি কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত উৎসাহী করার জন্য বা তোষামোদী করার জন্য না, আবার আমি সাংবাদিক হিসেবে তথ্য কালেক্ট করিনি সেটাও না। আমি যদি তুলনা করি বিএনপি এবং আওয়ামী লীগের সময়, তুলনামূলকভাবে আওয়ামী লীগের সময় বগুড়ায় ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে। বিএনপির সময় হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে আওয়ামী লীগের সময় বেশি হয়েছে। আমি তার একটা উদাহরণ দিই, যে সড়কগুলো যেগুলো হয়েছে, যে সড়কগুলোতে আমরা আগে পেশাগত কাজের জন্য কাপড় ভাঁজ করতে করতে হাঁটু পর্যন্ত উঠতো, সেই সব সড়কে এখন আমাদের জুতা পরে যাওয়ার সুযোগ হয়েছে। এটা লাস্ট 10 বছর 5 বছর যাই বলেন আপনার, এই সময়টা হয়েছে। আর বগুড়ায় কিন্তু ইউনিভার্সিটির ইতিহাস বহু প্রাচীন, যেটা ভাসুবিহার, তো এটা কিন্তু প্রাচীন একটা বৌদ্ধদের। 639 থেকে 645 পর্যন্ত বেঙ্গল ভ্রমণের সময় এখানে হিউয়েন সাং আসছিলেন, তখন উনি কিন্তু এখানে প্রচুর বৌদ্ধ ভিক্ষু দিয়েছেন। এখানে একটা জমজমাট শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেটার নমুনা এখন আছে, ঐতিহ্য এখন আছে, সেখানকার নিদর্শন আছে। আবার আরও প্রাচীন দিকে যদি যাই, সেটাতে দেখা যাবে যে 200-300 বিসি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 300 বছর 200 বছর আগের অনেক নিদর্শন বগুড়া আছে। অর্থাৎ বগুড়ার যদি প্রাচীনত্বের কথাটা বলা যায়, তাহলে সেটা অনেক প্রাচীন শহর। এত প্রাচীন শহর বাংলাদেশে কোথাও আছে এটা আমার কাছে মনে হয়। যদিও দাবি করা ওয়ারি বটেশ্বর নিয়ে অনেক কথা, কিন্তু এটা প্রুভেন, ওটা হয়তো হতে পারে এরকম। কিন্তু আমরা এখন পর্যন্ত বগুড়া কি প্রাচীন দেখি। এই শহরে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার যদি রেজাল্ট দেখা যায়, আজিজুল হক কলেজ, জেলা স্কুল, ভিএম স্কুল, একেবারে মানে বিলিয়ন রেজাল্ট। সেইখানকার ছেলে মেয়েদেরকে আজকে পড়তে যেতে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বিভিন্ন জায়গায়। অথচ এই বিলিয়ন বাচ্চাগুলোকে যদি আমরা তাদের বাবা মার কাছে রেখে পড়াইতে পারতাম, তাকে আরও ভালো মতো যত্নে পড়াইতে পারতাম, রেজাল্ট হয়তো আমরা আরও ভালো পাইতাম। কিন্তু এই বাচ্চাগুলোকে কি করতে হচ্ছে, যে অন্য জেলায় যেতে হচ্ছে। এখান থেকে কষ্টটা শুরু হবে। আজকে যদি শাহজাহানপুরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে এই যে উনি যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, সেই বিশ্ববিদ্যালয়টা যদি হতো, আমার নাতিপুতি, আপনার নাতিপুতি খুব আরামায় সেখানে পড়তে পারত। তো এই সুযোগটা বন্ধ হচ্ছে। আমি আসলে মনে করি কি, যে সরকারের মধ্যে কিছু অতি উৎসাহী লোকজন আছে, যারা মনে করে যে বগুড়ায় কিছু করলেই বোধহয় বিএনপি হয়ে গেলাম আমি। যদি তাই হয়, তাহলে প্রধানমন্ত্রী তো খুব ভালো করেই জানে বগুড়ায় বিএনপির অবস্থা, তারপরে তিনি কেন এইখানে একটা ইউনিভার্সিটির প্রতিশ্রুতি দিলেন? বগুড়ার বিএনপির লোক সব কষ্টে থাকা যদি প্রধানমন্ত্রীর চাওয়া হতো, তাহলে এই যে 4 লেন 6 লেন, এটা কেন বগুড়ার উপর কেন করবে সে? আসলে অতি উৎসাহী যারা আছেন, যে আমলা সাহেবরা বলেন আর বড় বড় সরকারি সাহেবরা বলেন, যারা কলমের গুতা দিয়া নানা ধরনের প্যাচালের মধ্যে, নানা ধরনের ক্যাচালের মধ্যে রাখতে পারেন, তাদের কারণেই আসলে আমাদের ইউনিভার্সিটিটা পিছিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী চাইছে বলে প্রতিশ্রুতি দিচ্ছেন, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কিন্তু এই এক বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ নাই, ওইটা কবে কোথায় বলে আসে এটা নিয়ে তার মাথায় থাকা সম্ভব না। তার যারা লোকজন আছে, তাদের দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করা। কই, সেটা তো করছে না। আবার অন্য জেলার ক্ষেত্রে দেখা গেছে, বগুড়া বাদ দিয়ে অন্য জেলা হচ্ছে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার আর বলতে হচ্ছে না, একবারই যাচ্ছে। বগুড়ার বেলায় কিন্তু 2-3 করে ডিক্লারেশন হয়েছে, এটা জানেন আপনারা, বহুত আগে থেকে এটা ডিক্লার। কিন্তু আজ পর্যন্ত জায়গা কোথায় আছে এটা আমরা অনেকেই বলতে পারবো না, যে কোন জায়গাটা নেওয়া হচ্ছে, কবে থেকে কাজ। কিন্তু 2001, তাহলে 2001 যদি হয়, তাহলে এটা 24 আসতেছে, অলমোস্ট 23 বছর আগে একটা ডিক্লারেশন। এখান থেকে 2-4টা ব্যাচ ভালো মতো পার হয়ে যায়, তারা ডক্টরেট করে শেষ করার কথা। দেশের কাজেই তো, দেশের কাজে। আমি আমার ছেলেকে বাইরে পাঠাইছি পড়াশোনা করার কথা। কেন পাঠাইছি? সে একটা ভালো স্কলারশিপ পাইছে, সেখানে গেছে। যদি ওই ছেলেটা আমার বগুড়া স্কলারশিপ পাইতো, আমার কাছে থাকতো, আমি বাবা হিসেবে তাকে যত্ন করতে পারতাম, আমার ওয়াইফ তাকে যত্ন করতে পারতো। এরকম অসংখ্য ছেলে আছে যারা শিক্ষার তাগিদে দেশ ছেড়ে চলে গেছে। তো সেই জায়গাগুলো যদি আমরা একটু টাইট করতে পারি, তাহলে ছেলেগুলো তো বাইরে যেত না, মেধা তো বাইরে যেত না। আমি একদমই অনুরোধ করতে চাই সরকারের যারা এই পর্যায়েগুলো কাজ করছেন,
এই বিষয়টা যেন বিবেচনায় রেখে খুব দ্রুতই বগুড়ার এই বিশ্ববিদ্যালয়ের কাজটা শুরু করার ক্ষেত্রে তারা অবদান রাখে। বিনু ভাই ধন্যবাদ, চমৎকার করে বলেছেন। আমি একটু ফরিদ ভাইয়ের কাছে এই প্রসঙ্গেই যেতে চাই। আমার একটু ছোট্ট করে বলে নিই যে 2009 সালে প্রথম, আমি নিজেও জানতাম না, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় প্রথম জানলাম যে 2001 সালে তৎকালীন সরকার 12টি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আইন পাশ করে গেছে। এটা জানার পরে আমার মনে আছে আমি 2009 সালে বগুড়ার একজন সংসদ সদস্য, যিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিত ছিলেন, তাকে আমি এই কপিটা পাঠিয়েছিলাম গেজেটের। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে উনি ওই সংসদ বা পরের সংসদে উনি কখনোই, আমি তাকে দেখিনি যে বিশ্ববিদ্যালয় নিয়ে আমি কখনো শুনিনি যে উনি কথা বলেছেন। মানে আপনার কাছে কি মনে হয় যে বিএনপির বা আওয়ামী লীগের যে রাজনৈতিক রেষারেষি এর মাঝখানে পড়ে গেছে কিনা? আমরা এরকম কিন্তু শুনেছি এর আগে বিএনপি বলেছে এটা আওয়ামী লীগ ঘোষণা দিচ্ছে, ওরাই করবে। আবার আওয়ামী লীগ বলছে যে না ঠিক আছে, এটা তো বিএনপি অত কিছু করছে, বিশ্ববিদ্যালয় করে নাই কেন? মানে আমরা কি আসলে একেবারে রাজনৈতিক একটা রেষারেষির মধ্যে পড়ে গেছি কিনা? জি জি, বিস্তর আলোচনা, অত তো আলোচনা করার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি কিন্তু গত নির্বাচনের পূর্বে, বিশেষ করে পৌরসভা নির্বাচনের পূর্বে বগুড়া এসেছিলেন আলতাপনেসা খেলার মাঠে। সিটি কর্পোরেশন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দুর দাবি ছিল, শীর্ষ নেতৃবৃন্দুর দাবি ছিল, মঞ্চেই মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে সিটি কর্পোরেশন নয়, এবং বললো যে এখানে সিটি কর্পোরেশন দিলে তো ফ্ল্যাগ তো বিএনপিরই যাবে, আপনি অন্য কি আছে দাবি বলেন। বললেন যে ঠিক আছে, এখানে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে, আমি কথা দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই প্রতিশ্রুতিটা দিয়েছিল। যাক, এগুলো আছে। আমি মনে করি, আমি 1993 সন থেকে 2016 পর্যন্ত আমি স্থানীয় প্রতিনিধি হিসেবে বগুড়া পৌরসভায় 4 বার কাউন্সিলর এবং প্যানেল মেয়র হিসেবে আমি একবার দায়িত্ব পালন করেছি। আমি দেখেছি আর কি, ধরেন বগুড়া শহর 14 বর্গ কিলোমিটার পৌরসভা ছিল, এখন 70 ওয়ার্ড ছিল। শোনেন, 14 বর্গ কিলোমিটার পৌরসভা, খুব গোছগাছ পৌরসভা ছিল আর কি। হ্যাঁ, সেই 14 বর্গ কিলোমিটারে আপনার 86 সালের দিকে বগুড়া শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হয় সামরিক সরকারের সাথে সময়। এরপরে শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, মাঝারি শহর উন্নয়ন প্রকল্প, মাঝারি শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প 10 কোটি টাকার কাজ হয়েছে। এরপরে আমি যখন 93 সনে নির্বাচিত হয়ে গেলাম, 91 সনে 90-এর গণ অভ্যুত্থানের পরে বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি 91 থেকে 96 বগুড়াতে খুব একটা উন্নয়ন কাজ এটা পরিলক্ষিত হয়নি। সেই সময় মাননীয় চেয়ারম্যান জহুরুল ইসলাম সাহেবের নেতৃত্বে আমরা বগুড়া শহর উন্নয়নে কাজ করেছি, আমরা দেখেছি। এবং পৌরসভাকে কোনো ইন্ট্রেন্সই দেয়নি। সেখানে পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মামলা, এগুলো নানা কিছু নিয়ে আসছিল আমাদের, সেগুলো নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে, যেহেতু উনি তখন বিএনপি এলিমেন্ট ছিলেন না, জাতীয় পার্টির লোক হিসেবে চিহ্নিত ছিলেন। খুবই মজার ব্যাপার, বগুড়া বিভাগ বাস্তবায়নের একটা আন্দোলন শুরু হলো সেই সময়। সেই বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতা ছিলেন আমাদের জহুরুল ইসলাম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এক সময় ওনাকেই 96 যখন উনি ক্ষমতা হারালেন বিএনপি, ওনাকে আবার বিএনপি নমিনেশন দিলেন। উনি একাধারে চেয়ারম্যান এবং এমপি দুটি দায়িত্বই পালন করলেন। এবং এইরকম একটি ডুয়েল দায়িত্ব পালন করার মধ্যে 99 সনে যখন আবার আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে 3 জন কাউন্সিলর ছিল, প্রত্যেকটা ওয়ার্ডে একজন কাউন্সিলর করলেন, 3টা ওয়ার্ডের জন্য একজন সংরক্ষিত আসনে কাউন্সিলর করে 99 সালে বিএনপি নির্বাচন বয়কট করলেন। এর মধ্যে আমাদের চেয়ারম্যান হলেন অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদের, ওনার নেতৃত্বে আমরা পৌরসভা। ঠিক উনি 2001 সালে যখন জামাত জোট বিএনপি জোট সরকার আসলেন, উনি আর পৌরসভায় আসলে এমন অবস্থা যে পৌরসভার টেন্ডার সেটাও জেলা পরিষদ করেছে, তাহলে তাকে কীরকম একটা কোন ঠাসার মধ্যে কাজ করতে হয়েছে। তবে বিএনপি 91 থেকে 96 ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বগুড়ায় সেই রকম উন্নয়ন পরিলক্ষিত না হলেও 2001 থেকে 2006 পর্যন্ত বগুড়ায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। বগুড়া পৌরসভায় 50 কোটি টাকা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ হয়েছে, বগুড়ায় মেডিকেল কলেজ হয়েছে, বগুড়ায় মাটিডালি টু বনানী রাস্তা সম্প্রসারণ হয়েছে, হুকুম দখল রাস্তা, বগুড়ায় পর্যটন মটল হয়েছে, এরকম আরও কিছু কাজ আপনি এগুলো হয়েছে। আমার জানা মতে প্রায় 5 থেকে 600 কোটি টাকার কাজ বগুড়া শহর এবং শহর তলি কেন্দ্রিক এই কাজগুলো হয়েছে আর কি আপনার। সেইখানে আমার দীর্ঘ এই বয়সের আমি দেখেছি যে
বিভিন্ন সরকার স্বাধীনতা এই সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি। এইটুকু ছাড়া বগুড়ায় খুব একটা উন্নয়ন কর্মকাণ্ড আমার কাছে পরিলক্ষিত হয়নি। এবং আমি বগুড়ার একজন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, আমি সাবেক একজন পৌরসভার প্রতিনিধি হিসাবে আমি অকপটে খুব বিস্তর আলোচনায় না যেয়ে আমি বলতে চাই 70 বর্গ কিলোমিটার 2006 সালে এটা 70 বর্গ কিলোমিটার হয়েছে, 14 বর্গ কিলোমিটার পৌরসভা, এখন হচ্ছে আপনার 21টা ওয়ার্ড। 70 বর্গ রাজশাহী সিটি কর্পোরেশনের এরিয়া 65 কিলোমিটার, সেখানে সেই 14 বর্গ কিলোমিটার পৌরসভার বরাদ্দ 70 বর্গ মিটার, এটা চলতে পারে না। এখানে কোনো উন্নয়ন কর্মকাণ্ড, উন্নয়ন বরাদ্দ নেই। এবং সেখানে আমি কাজ করেছি দীর্ঘ সময়ে, 6 সালে এটা বর্ধিত হওয়ার পর 16 সাল পর্যন্ত আমি দেখেছি হাহাকার। 14টা পৌরসভা আমাদের পূর্বের আমি ফরিদকে 12টা করতে চাই, সেটা হলো যে হয়তো পৌর এলাকায় হয়নি, কিন্তু দেখো তুমি আর একটা জায়গায় সারিয়াকান্দি হতে পারে বিলু ভাই, প্রচুর টাকা খরচ। আমি বলি, আমি স্বীকার করছি যে ধরেন এই সরকারের সময় ধনুট, শেরপুর, সারিয়াকান্দি, সোনাতলাতে একটা ব্যাপক উন্নয়ন হয়েছে। নদী মান্নান ভাই, হাবিব ভাই, দুইটি আমাদের ক্ষমতাসীনদের এমপি ছিলেন, তারা এগুলো নিয়ে এসেছেন। আপনি বলেন তো এত উন্নয়ন কাজ হয়েছে, এখনো পর্যন্ত তো আপনি বগুড়া মেডিকেল থেকে শুরু করে বগুড়া শহরের রাস্তা এটা কমপ্লিট হয়নি। এটা আমি তোমার সাথে 2006 সালে বিলু ভাই, আপনি সাংবাদিক, 2006 সালে সিদ্ধান্ত হয়েছিল বগুড়া সিরাজগঞ্জ হচ্ছে আপনি রেলপথ। আজকে পুরো 16 বছরও আমরা সেই রেলপথ দেখি, রেলপথ পাইনি, কিন্তু মাঝখানে কিন্তু ইতিমধ্যে একটা পরামর্শক নিয়োগ হয়ে গেছে, হয়েছে, সেটা 23 সালে কাজ শুরু হবে বিলু ভাই। এটি তো এত দূরে যাওয়ার কথা ছিল না। বগুড়া শহরে দেখেন সরকারের আন্তরিকতা থাকলে আমরা তো গ্যাসের লাইন পেয়েছি। আমাদের পরে গত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় আপনার রাজশাহী গ্যাস সংযোগ চলে গেল, বাসায় বাসায় আবাসিক সংযোগও হয়েছে, এখন চলে যাচ্ছে রংপুরে। সেই অর্থে আমি বলছি 2006 সালে বগুড়া সিরাজগঞ্জ রেল সড়ক হলেও সেটি কিন্তু আমরা পাইনি। আমি এই বলে শেষ করব যে হ্যাঁ, সত্যি আমরা বগুড়া রাজনৈতিক বৈষম্যের শিকার। সুষম উন্নয়ন বলতে যেটি বোঝায়, দেখেন না, আপনি চিটাগাং, সিলেট, আদারওয়াইজ রংপুর, অন্যান্য এলাকা কিংবা দক্ষিণবঙ্গের সঙ্গে আমি তো বলবো যে অনেক ফেরা কাকুর উত্তরবঙ্গে মঙ্গা নেই, উত্তরবঙ্গে অনেক উন্নয়ন হয়েছে। বগুড়া গেটওয়ে, বগুড়া একটা মানে যা ব্যক্তিগত এবং নিজস্ব গতিতে যে উন্নয়ন হয়েছে, সরকারের পক্ষ থেকে যে উন্নয়নটা হওয়ার কথা ছিল আরও নাগরিক সেবার জন্য, ব্যবসা বাণিজ্য, শিক্ষা। বগুড়া আইজুল্লাহ কলেজ আমাদের, বলছি না আইজুল্লাহ কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে, হাজার হাজার ছাত্র এখান থেকে বঞ্চিত হয়ে যাবে। যে বিশ্ববিদ্যালয় আইজুল্লাহ কলেজ ঘোষণা হবে তখন নির্দিষ্ট 8,000 6,000 ছাত্র ভর্তি পড়াশোনা করবে, কিন্তু এখন 25,000 30,000 40,000 ছাত্র ভর্তি হচ্ছে। এই ফ্যাসিলিটিস আমি কখনোই আমি চাই না যে বগুড়া আইজুল্লাহ কলেজ বিশ্ববিদ্যালয় হোক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাক, কিন্তু এখানে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পারে, এখানে একটি আলাদা একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হতে পারে এবং হয় দরকার। আমি মনে করি বগুড়া এখন একটা শিক্ষা নগরীতে পরিণত হয়েছে। বগুড়াতে শিক্ষার দিক দিয়ে এখন অনেক এগিয়ে গিয়েছে। বাইরের লোকজন, গ্রামের লোকজন এখন বগুড়া শহরে ভাড়া করে থাকে সন্তানদের লেখাপড়া করার জন্য, তারা এখানে সমস্ত কিছু আপনার এখানে চলে আসে। হ্যাঁ, এই যে আমি বগুড়া শহরে যদি একটা বিশ্ববিদ্যালয় করি বা সরকার যদি এখানে বিশ্ববিদ্যালয় করে, আমি যদি এখান থেকে লেখাপড়া করতে পারি, আমি তো যাবো না রাজশাহী, আমি তো যাবো না রংপুরে, আমি তো যাবো না ঢাকাতে। সে কারণে বগুড়া শহরের এটা আমাদের বগুড়াবাসীর প্রাণের দাবি, বগুড়া একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। আইজুল্লাহ কলেজ যেভাবে আছে এভাবেই থাকবে। আরো শিক্ষার মান কিভাবে বাড়ানো যায়, সেখানে আরো ডিপার্টমেন্ট কিভাবে করা যায়, মাস্টার্স ডিগ্রিগুলো কিভাবে বেশি দেওয়া যায়, ফ্যাসিলিটিসগুলো কিভাবে, আবাসিক ব্যবস্থা ছাত্রীদের কিভাবে, এটা যেমন বৃদ্ধি করতে হবে, পাশাপাশি একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বগুড়ায় এটি দাঁড় করানো। ভালো কথা বলেছেন। এটা কিন্তু আসলে এই দাবিটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্রাণের দাবি এবং এটা নিয়ে বগুড়াবাসীর বোধহয় একটু সোচ্চারও হওয়া দরকার। জনাব আমিনুল ফরিদ এবং জনাব হাসিবুর রহমান বিল্লাহ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের ব্যস্ততম সময়ের মধ্যে বঙ্গকথনের জন্য, বঙ্গকথনের দর্শকদের জন্য, আমাদের জন্য যে সময় দিয়েছেন। নিশ্চয়ই আগামীতে আরও আলোচিত এরকম বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দর্শক যারা এতক্ষণ ছিলেন বঙ্গকথনের সঙ্গে, যারা দেখলেন সাম্প্রতিকের এই আয়োজন, তাদেরকে একটু জানিয়ে রাখি, প্রতি শনি থেকে সোম রাত 10টায় আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি আমাদের স্থানীয় কিংবা দেশের কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলের আলোচিত বিষয়গুলো নিয়ে, এবং আমাদের সঙ্গে আলোচকরা থাকছেন আমাদেরই এই অঞ্চলের মানুষ, আমাদের এই মাটির মানুষ, যারা এই আলোচ্য বিষয়গুলো নিয়ে আমাদের যে সম্পর্ক, আমাদের নিজেদের উপরে যে প্রভাব পড়ে, সেগুলো নিয়ে তারা নিশ্চয়ই একটি
চমৎকার বিশ্লেষণ রাখছেন সবসময়। আমরা এই আলোচনা, আমাদের এই সাম্প্রতিক যে আয়োজন, এটি আমরা আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আজ এ পর্যন্তই সাম্প্রতিকের আলোচনা। আগামী পর্বে নিশ্চয়ই আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বঙ্গগঠন, বিশ্বজুড়ে বাংলার কথা।